সায়েন্স। আগের ক্লাসে তোমাদেরকে আমি সেন্ট্রাল ডগমা সম্পর্কে পড়িয়েছিলাম। আজকের ক্লাসটা তোমাদেরকে অ্যাবাউট ডিএনএ রেপ্লিকেশন, একটা ডিএনএ থেকে কি করে আরেকটা ডিএনএ তৈরি হচ্ছে। তো কিছু ছবির মাধ্যমে, অ্যানিমেশনের মাধ্যমে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো ভিডিওটা শেষ অবধি দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ক্লাস 12 এর জন্য খুব ইম্পর্টেন্ট, এবং নিট যারা প্রিপেয়ার করছো তাদের জন্য খুব 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 ইম্পর্টেন্ট একটা টপিক। তো ছোট ছোট অনেকগুলো বিষয় আছে যেখান থেকে খুব ছোট ছোট অনেক রকমের প্রশ্ন আসে, এমসিকিউ টাইপ অফ কোয়েশ্চেন্স তো এখান থেকে প্রচুর আসে। তো এই ভেতরের বিষয়গুলো জেনে নেওয়াটা তোমাদের পক্ষে খুব জরুরি। তো চলো আর দেরি করছি না, লেটস স্টার্ট। তো আমাদের আজকে টপিক কি? ডিএনএ রেপ্লিকেশন, অর্থাৎ একটা ডিএনএ থেকে কি করে আরেকটা ডিএনএ তৈরি হচ্ছে তার প্রসেসটাই আজকে আমরা দেখব। সেটাকে আমরা বলছি প্রতিলিপিকরণ বা কি রেপ্লিকেশন। তো ডিএনএ রেপ্লিকেশনের একটা সংজ্ঞা আমরা ছোট করে দেখে নিই। ডিএনএ রেপ্লিকেশন কাকে বলছে? বলছে কয়েকটি নির্দিষ্ট উৎসেচক, প্রোটিন, ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড ট্রাইফসফেট, অর্থাৎ কি ওই যে অ্যাডিনোসিন, থাইমিন, সাইটোসিন, এগুলো ট্রাইফসফেট, Mg2+, এইগুলোর ক্রিয়াশীলতায় জনিত্রী দ্বিতন্ত্রী ডিএনএ থেকে, অর্থাৎ মাতৃকোষের দ্বিতন্ত্রী যে ডিএনএ, সেই ডিএনএ দুটি স্ট্র্যান্ডের প্রত্যেকটি থেকে একটি করে নতুন স্ট্র্যান্ড গঠনের মাধ্যমে অপত্য ডিএনএ গঠিত হওয়ার যে পদ্ধতি, তাকে আমরা বলছি ডিএনএ প্রতিলিপিকরণ বা ডিএনএ রেপ্লিকেশন। তো এই ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে আমি আগের ক্লাসে বলেছি যে প্রথম কে বলেন না, ফ্রান্সিস ক্রিক যখন তার ডাবল হেলিক্স মডেল দিচ্ছেন ডিএনএ এর গঠন, তখনই উনি এই ডিএনএ রেপ্লিকেশনটা সম্পর্কে বা সেন্ট্রাল ডগমা সম্পর্কে বলে থাকেন। তো আমাদের এখানে যে ডিএনএ রেপ্লিকেশনটা আমরা দেখব সেটা কিন্তু সেমি কনজারভেটিভ। তো এই যে আমি বলছি সেমি কনজারভেটিভ, তো ডিএনএ রেপ্লিকেশন অ্যাকচুয়ালি কত ধরনের হয় তার আগে আমরা দেখে নেব যে ডিএনএ রেপ্লিকেশনটা হয় কোথায়। দেখো এর ঘটার সময়কাল কোথায়, এটা মাইটোসিসের ক্ষেত্রেও হয়, আবার মিওসিসের ক্ষেত্রেও হয়। মাইটোসিসের ক্ষেত্রে এবং মিওসিসের ক্ষেত্রে একটু আলাদা আলাদা ভাবে বা আলাদা আলাদা সময় কিন্তু ডিএনএ সংশ্লেষ হয়ে থাকে। মাইটোসিসের ক্ষেত্রে ইন্টারফেজের এস উপদশায়, অর্থাৎ সংশ্লেষ উপদশায় ডিএনএ সংশ্লেষটা হয়ে থাকে। কি হয় না, অপত্য কোষে মাতৃকোষের সমসংখ্যক ডিএনএ তো যেতে হবে মাইটোসিসে, তাই এটা সমবিভাজন। সেই সময় ডিএনএটা ডাবল হয়ে যায়, এবং যখন মাতৃকোষে কোষ বিভাজনের পরে মাতৃকোষ থেকে অপত্য কোষে যায়, তখন কিন্তু তার অর্ধেক সংখ্যকই যায়, কিন্তু সমসংখ্যকই ডিএনএ থাকে। মিওসিসের ক্ষেত্রে কি হয়, প্রথম মিওটিক বিভাজনের পূর্বে সংঘটিত যে ইন্টারফেজের এস উপদশা, সেই সময় কিন্তু মিওটিক কোষ বিভাজনের ক্ষেত্রে কি হয়, ডিএনএ রেপ্লিকেশনটা হয়ে থাকে। প্রোফেজ 1 এর অন্তর্গত জাইগোটিন এবং প্যাকাইটিন উপদশায় কিছু কিছু ডিএনএ সংশ্লেষ হয়ে থাকে। কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে লিলিয়াম নামক একটা প্রজাতিতে, লিলিয়াম, এই প্রজাতির ক্ষেত্রে কিন্তু প্রোফেজ 1 এর জাইগোটিন উপদশায় কি হয়, ডিএনএ রেপ্লিকেশনটা হয়ে থাকে। ডিএনএ রেপ্লিকেশনের তিনটে টাইপ হয়, কনজারভেটিভ, সেমি কনজারভেটিভ অ্যান্ড ডিসপারসিভ। এছাড়াও আরেকটা ধরনের হয়, সেটা হচ্ছে নন কনজারভেটিভ। সেটা খুব একটা কার্যকরী নয়, তাই ওটা পড়লেও চলে, না পড়লেও চলে। তো ডিটেলে দেখে নেব যে এগুলো কি কি, হোয়াট ইজ কনজারভেটিভ, হোয়াট ইজ সেমি কনজারভেটিভ অ্যান্ড হোয়াট ইজ ডিসপারসিভ। প্রথমেই আমরা যেটা দেখব, দেখো কনজারভেটিভ মডেল, এটাকে বলা হচ্ছে কি না রক্ষণশীল প্রতিলিপিকরণ। এই রক্ষণশীল প্রতিলিপিকরণটা কি হচ্ছে, দেখো মাতৃকোষের যে ডিএনএটা আছে, সেই ডিএনএটা থেকে সরাসরি কিন্তু আরেকটা ডিএনএ তৈরি হয়, অর্থাৎ স্ট্র্যান্ডগুলো আলাদা হয় না, কিন্তু এই মাতৃকোষের নির্দেশনা মেনে বা নিয়ন্ত্রণাধীনে কিছু উৎসেচক ও প্রোটিনের মাধ্যমে সম্পূর্ণ নতুন ধরনের আরেকটা ডিএনএ তৈরি হয়। তাহলে এই ধরনের যে প্রতিলিপিকরণ, অর্থাৎ মাতৃকোষটা ডিরেক্ট হচ্ছে, সেখানে কোনো ডিভিশন হচ্ছে না, এবং সম্পূর্ণ নতুন ধরনের একটা ডিএনএ তৈরি হচ্ছে কার, মাতৃ ডিএনএ বা প্যারেন্টাল ডিএনএ নিয়ন্ত্রণাধীনে কিছু উৎসেচক ও কিছু প্রোটিনের মাধ্যমে, সেইটাকে আমরা বলছি কি রক্ষণশীল প্রতিলিপিকরণ বা কনজারভেটিভ মডেল অফ ডিএনএ। ঠিক আছে, ডিএনএ রেপ্লিকেশন। নেক্সট আমরা কি দেখছি না সেমি কনজারভেটিভ মডেল, বা এটাকে আমরা বলছি কি অর্ধ রক্ষণশীল প্রতিলিপিকরণ। কেন অর্ধ রক্ষণশীল প্রতিলিপিকরণ বলছি, আগেরটাই দেখছি মাতৃকোষের
সেম আরেকটা ডিএনএ তৈরি হচ্ছে। কিন্তু এখানে কি হচ্ছে, এই যে দেখো ডিএনএটা, এই ডিএনএ যে দুটো ডাবল স্ট্র্যান্ড, সেই দুটো আলাদা হয়ে যাচ্ছে। এই ডিএনএ থেকে একটা ডাবল স্ট্র্যান্ড এদিকে যাচ্ছে আর একটা ডাবল স্ট্র্যান্ড এইদিকে যাচ্ছে। তো সেখান থেকে সেই ডাবল স্ট্র্যান্ডটাকে কপি করে আরেকটা নতুন স্ট্র্যান্ড তৈরি হচ্ছে। এইটাকে আমরা কি বলছি, সেমি কনজারভেটিভ। যেহেতু অর্ধেকটা ভাগ হয়ে যাচ্ছে এবং সেখান থেকে নতুন, অর্থাৎ এখানে কিন্তু একটা মায়ের সমান বা প্যারেন্টাল ডিএনএ এর মতো, আর একটা টেমপ্লেট হচ্ছে নতুন টেমপ্লেট, তাই এটাকে বলা হচ্ছে কি অর্ধ রক্ষণশীল প্রতিলিপিকরণ। আরেকটা টাইপ অফ প্রতিলিপিকরণ বা কি, সেটা আমরা বলছি ডিসপারসিভ মডেল, বা একে বলা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিলিপিকরণ। এর ক্ষেত্রে কি হয়, এই যে ডিএনএটা আছে এগুলো কতগুলো এরকম ফ্র্যাগমেন্টে ভাগ হয়ে যায়, ডিএনএটা কতগুলো খণ্ডকে ভাগ হয়ে যায় এবং প্রত্যেকটি খণ্ডকে অনুরূপ আরেকটা করে নতুন টেমপ্লেট তৈরি হয় এবং সেই টেমপ্লেটগুলো পরস্পর যে যেখানে পারে বিক্ষিপ্তভাবে যুক্ত হয়ে গিয়ে একটা যে ডিএনএ তৈরি করে, তাতে কিন্তু কিছুটা মাতৃকোষের মতো, কিছুটা নতুন, কিছুটা মাতৃকোষ, কিছুটা নতুন, তার ফলে কি কিছুটা মাতৃকোষ কিছুটা নতুন, এরকম বিক্ষিপ্তভাবে একটা ডিএনএ তৈরি হচ্ছে। তো সেইটাকে আমরা বলছি বিক্ষিপ্ত প্রতিলিপিকরণ বা ডিসপারসিভ মডেল অফ রেপ্লিকেশন। প্রোক্যারিওটিক কোষে প্রতিলিপিকরণ সংক্রান্ত মেসেলসন এবং স্টালের পরীক্ষা। বিজ্ঞানী মেসেলসন এবং স্টাল কি করেন, এই যে ডিএনএ প্রতিলিপিকরণে সেমি কনজারভেটিভ প্রতিলিপিকরণ হচ্ছে, এইটাকে ওনারা একটা পরীক্ষার মাধ্যমে শো করে দেখান। ওনারা কি নেন, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, যার নর্মাল যে N সেটা হচ্ছে N14 এবং এর আইসোটোপ হচ্ছে N15। N15টা হচ্ছে N14 এর একটা তেজস্ক্রিয় আইসোটোপ। এই যে তেজস্ক্রিয় আইসোটোপটা কেন, এটা অনেকটা ভারী হয় এবং এইটা দিয়ে উনি কিছু ডিএনএ কে ডিনোট করেন। তো এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এর মাধ্যমে উনি কোলাই ব্যাকটেরিয়ার যে ডিএনএ, সেই ডিএনএটাকে বেশ কিছু জরুতে বৃদ্ধি হতে দেন। প্রথমে উনি কি করছেন না, একটা নর্মাল N15 দিয়ে যে ডিএনএটাকে করা রয়েছে তাকে কলাকর্ষণ মাধ্যমে একটা জেনারেশন করছেন এবং সেখান থেকে যে নমুনা পাচ্ছেন সেখানে দেখা যাচ্ছে, দেখো N15 এর একটা ব্যান্ড তৈরি হয়েছে। যেহেতু এটা অনেক ভারী তাই একদম নিচে থিতিয়ে পড়েছে। এরপর উনি কি করছেন, N15 এর যে স্যাম্পেলটাকে সেইটাকে N14 চিহ্নিত কলাকর্ষণ মাধ্যমে স্থানান্তরণ করছেন এবং তাকে প্রথম একটা জেনারেশনে 20 মিনিট ধরে সেন্ট্রিফিউজ করছেন এবং তারপরে যে প্রোডাক্টটা পাচ্ছেন তাকে আবার 20 মিনিট ধরে সেন্ট্রিফিউজ করে প্রথমে G1 তারপর G2 জেনারেশন পাচ্ছেন। এই যে প্রথম 20 মিনিট সেন্ট্রিফিউজ করলেন, ওখানে উনি একটা ব্যান্ড পেলেন, যেই ব্যান্ডটা দেখছেন যে এটা কিন্তু পুরোপুরি N15 ও নয়, পুরোপুরি N14 দ্বারাও চিহ্নিত নয়, তার মাঝামাঝি কিছু একটা ব্যাপার। আবার যখন G2 জেনারেশনে উনি যাচ্ছেন তখন যে ব্যান্ডটা পাচ্ছেন, G2 জেনারেশনে যে ব্যান্ডটা উনি পাচ্ছেন, সেই ব্যান্ডটায় দেখা যাচ্ছে ওপরের দিকে রয়েছে N14 এবং মাঝামাঝি আরেকটা ব্যান্ড পেয়েছেন। তাহলে ফাইনালি যদি ওনার এই ব্যাখ্যাটা করি আমরা, দেখো প্রথমে উনি N15ই পেয়েছেন, তারপরেরটায় N14 পেয়েছেন ওপরের দিকে এবং মাঝামাঝি কিন্তু একটা ব্যান্ড পেয়েছেন, এটারও মাঝামাঝি একটা ব্যান্ড পেয়েছেন। এই দুটো ব্যান্ডে কিন্তু N15 ও রয়েছে আবার N14 ও রয়েছে। এইটা দেখার পর উনি কনফার্ম করেন যে কি হচ্ছে না, একটা যে ডিএনএ আমাদের পাচ্ছি সেই ডিএনএ এর মধ্যে একটা স্ট্র্যান্ড ভাগ হয়ে গিয়ে দুটো স্ট্র্যান্ড তৈরি করছে এবং সেখান থেকে আবার করে একটা নতুন স্ট্র্যান্ড তৈরি হচ্ছে, একটা নতুন স্ট্র্যান্ড তৈরি হচ্ছে। তাহলে এই ধরনের যে রেপ্লিকেশনটা, সেটাকে ওনারা নাম দিয়েছেন সেমি কনজারভেটিভ। এটাই হচ্ছে মিসেলসন এবং স্টালের পরীক্ষা পদ্ধতি। এর মাধ্যমে উনি সেমি কনজারভেটিভ রেপ্লিকেশনটা পরীক্ষামূলক একটা ব্যাখ্যা দেন। কিন্তু এটা সবসময় কি ওনারা করেছিলেন কি প্রোক্যারিওটিক কোষে। ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রেও পরবর্তীকালে করা হয় মূলের কোষ নিয়ে, সেখানেও কিছুটা এরকম পরীক্ষা করেই দেখা গেছে, সেখানেও কি সেমি কনজারভেটিভ রেপ্লিকেশনই শো হয়েছে। ঠিক আছে, এরপর আমরা দেখব কি ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে, সেগুলো কি প্রথমে দেখে নিচ্ছি। দেখো
সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন, এটা কি হবে, সেমি কনজারভেটিভ পদ্ধতিতে রেপ্লিকেশনটা হবে। আরেকটা হচ্ছে বলছে অরিজিন থেকে একদিকে হতে পারে বা উভয় দিকে, অর্থাৎ এই যে ডিএনএ রেপ্লিকেশনটা শুরু হবে ধরো এই পয়েন্টে শুরু হচ্ছে, তো সেখান থেকে এভাবে এপাশেও যেতে পারে রেপ্লিকেশনটা, আবার এদিকেও যেতে পারে, উভমুখীও হতে পারে, আবার একমুখীও হতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি না, সবসময় কিন্তু ডিএনএ রেপ্লিকেশনের সময় নতুন যে স্ট্র্যান্ডটা তৈরি হবে সেটা 5 প্রাইম টু 3 প্রাইম হবে। আর রেপ্লিকন, এই রেপ্লিকন কাকে আমরা বলছি না, যে অংশটায় ডিএনএ রেপ্লিকেশনটা শুরু হচ্ছে এবং যেখানে নতুন স্ট্র্যান্ড তৈরি হওয়া শুরু হচ্ছে সেই অংশটাকেই বলা হচ্ছে কি রেপ্লিকন। তো বেশ কিছু জেনারেল ক্যারেক্টারিস্টিক্স আছে, এখানে ছোট প্রশ্ন আসতে পারে 2 নম্বরে। এরপরে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের জন্য বেশ কিছু প্রয়োজনীয় উপাদান রয়েছে, সেই উপাদানগুলো কি কি, প্রথমেই হচ্ছে ডিএনএ টেমপ্লেট, অর্থাৎ যে স্ট্র্যান্ডটা থেকে নতুন ডিএনএ তৈরি হবে, আরএনএ প্রাইমার, ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইডস, সেগুলো কি অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, তাদেরই অ্যাডেনিন ট্রাইফসফেট, গুয়ানিন ট্রাইফসফেট, মোনো থাইমিন ট্রাইফসফেট এবং সাইটোসিন ট্রাইফসফেট। তারপর লাগছে Mg2+ সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন, এটাকে বলা হয় SSBPS বা SSB প্রোটিন, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রোটিন। শর্ট কোশ্চেন আসে যে SSB প্রোটিনের কাজ লেখো, এটা আসতেই পারে, একদম ধরে নাও। নেক্সট হচ্ছে সুপার হেলিক্স রিল্যাক্সিং প্রোটিন, আর কি আরএনএ পলিমারেজ লাগে, আর বেশ কিছু এনজাইম লাগে। এনজাইমগুলো কি কি, ডিএনএ পলিমারেজ 1 2 3 লাগে, হেলিকেজ লাগে, টোপো আইসোমারেজ 1 and 3 লাগে, সরি 2 লাগে, লাইগেজ, ডিএনএ লাইগেজ, প্রাইমেজ, প্রাইমোজাইম, টেলোমারেজ, এই উৎসেচকগুলো, এই সব কিছু নিয়েই কি হয় না ডিএনএ রেপ্লিকেশনটা হয়। তো চলো ডিএনএ রেপ্লিকেশনটা কিরকম হয় এরপর দেখে নিই। ডিএনএ রেপ্লিকেশনটা হচ্ছে কিভাবে, এটা কিন্তু একটা খুব জটিল প্রক্রিয়া এবং এর বেশ কিছু স্টেপস রয়েছে। ফার্স্ট স্টেপ কি না, ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাক্টিভেশন অফ ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইডস। অ্যাক্টিভেশন অফ ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইডস, এর মধ্যে আমাদের ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইডস গুলো কি কি ছিল না, অ্যাডিনোসিন, গুয়ানিন, থাইমিন অ্যান্ড সাইটোসিন, এইগুলো মোনোফসফেট ফর্মে ছিল, অর্থাৎ একটাই করে ফসফেট যুক্ত ছিল। এবার তার সাথে ফসফরিক অ্যাসিড, ফসফোরাইলেজ উৎসেচক এবং এনার্জি অ্যাড হয়ে গিয়ে মোনোফসফেট গুলো কিসে পরিণত হচ্ছে না ট্রাইফসফেটে পরিণত হচ্ছে। এইটাকে বলা হচ্ছে কি অ্যাক্টিভেশন অফ ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডস। এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ কিসের, ডিএনএ রেপ্লিকেশনে। এরপরের স্টেপটা কি, ডিএনএ রেপ্লিকেশনের এরপরের স্টেপটা হচ্ছে ইনিশিয়েশন অফ রেপ্লিকেশন, অর্থাৎ রেপ্লিকেশনটা এবার শুরু হবে। তার জন্য কি কি লাগছে দেখো, যে উৎসেচকগুলো তোমাদেরকে আমি বললাম, সেখানে প্রথম একটা উৎসেচক আছে টোপো আইসোমারেজ। এই টোপো আইসোমারেজটা কি করে না, ডিএনএ যে ডাবল হেলিক্স স্ট্র্যান্ড, সেই ডাবল হেলিক্স স্ট্র্যান্ডের ওপর গিয়ে বসে, তার ফলে কি হয় যে ডাবল হেলিক্স স্ট্র্যান্ডটা সেখান থেকে আনউইন্ডিং শুরু হয়। আনউইন্ডিংটা পরে বোঝাচ্ছি। এখানে যে ডিএনএ রেপ্লিকেশনের সময় টোপো আইসোমারেজটা এরকম স্ট্র্যান্ডের ওপর এসে বসে, তার ফলে কি হয় ডিএনএ স্ট্র্যান্ডটা এরকম ফুলে গিয়ে একটা বাবলের মতো তৈরি করে। এই বাবলটাকে বলা হচ্ছে কি রেপ্লিকেশন বাবল। এই টোপো আইসোমারেজ বসার পর আরেকটা যে উৎসেচক আছে যেটাকে আমরা বলছি হেলিকেজ। হেলিকেজটা কি করে না, যে দুটো হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে স্ট্র্যান্ড যুক্ত আছে, সেই মাঝে হাইড্রোজেন বন্ডগুলোকে ব্রেক করতে করতে যায়। এবং আরেকটা কি লাগে এসএসবি প্রোটিন, যেটা আমি বললাম কি সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এসএসবি প্রোটিনটা কি করে সিঙ্গেল স্ট্র্যান্ডে গিয়ে বাইন্ড করে, তার ফলে কি হয় দুটো স্ট্র্যান্ড কাছাকাছি আসতে পারে না এবং তাদের মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ড আর তৈরি হতে পারে না। ঠিক আছে, তাহলে এই টোপো আইসোমারেজ, হেলিকেজ এবং যে এসএসবি প্রোটিন, এই সবটা মিলে তৈরি করে কি ইনিশিয়েশন কমপ্লেক্স বা প্রতিলিপিকরণের সূচনা করে। এইটা কিন্তু 2 নম্বরের প্রশ্ন আসে যে ইনিশিয়েশন কমপ্লেক্স কি এবং সেটা কিভাবে কাজ করে।
আচ্ছা, এইখানে আরেকটা আছে যে যে অঞ্চলে এসে টোপো আইসোমারেজটা বসবে এবং যেখান থেকে রেপ্লিকেশন শুরু হবে সেই অংশটাকে আমরা বলবো অরিজিন অফ রেপ্লিকেশন, বা তার শর্ট ফর্ম হচ্ছে ORI, ওরি। ঠিক আছে, প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে একটা পার্টিকুলার স্থানেই অরিজিন অফ রেপ্লিকেশন অর্থাৎ রেপ্লিকেশনটা শুরু হয়, তাই তাকে বলা হচ্ছে কি ওরিসি। কিন্তু ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে কি হয়, অনেকগুলো স্থানে রেপ্লিকেশন শুরু হতে পারে, তো তার কোনো নির্দিষ্ট স্থান নেই। আরেকটা কি, প্রোক্যারিওটিক কোষের দিক ক্ষেত্রে সবসময় একমুখী কিন্তু হবে রেপ্লিকেশনটা, কিন্তু ইউক্যারিওটিকের অনেকগুলো স্থানে হতে পারে, তো একই দিকে ওয়ান ডাইরেকশনাল হতে পারে বা বাই ডাইরেকশনালও হতে পারে। তাহলে বোঝা গেল ইনিশিয়েশন কমপ্লেক্স কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা প্রায়ই এসে থাকে। এরপর নেক্সট স্টেপ হচ্ছে কি ইনিশিয়েশন অফ রেপ্লিকেশন। রেপ্লিকেশনটা শুরু হচ্ছে, দেখো আরেকবার বলি, টোপো আইসোমারেজটা এসে বসছে যেটা আনউইন্ডিং করছে হেলিকেজ উৎসেচকটা, যেটা কিনা কি করছে না স্ট্র্যান্ডগুলোকে হাইড্রোজেন বন্ডগুলো ভাঙতে ভাঙতে যাচ্ছে, আর এখানে এসএসবি প্রোটিন এসে বাইন্ড করছে, যেটা কিনা কি করছে না দুটো স্ট্র্যান্ডকে কাছাকাছি আসতে দিচ্ছে না। এখানে একটা ডিএনএ প্রাইমেজ এসে যুক্ত হচ্ছে, এই যে ডিএনএ প্রাইমেজ তার সাথে আর প্রাইমোজোম বলে একটা প্রোটিন আছে, সেই প্রাইমোজোম প্রোটিন এবং ডিএনএ প্রাইমেজ মিলে তৈরি করছে কি আরএনএ প্রাইমার। এই আরএনএ প্রাইমারটা এসে এখানে যুক্ত হচ্ছে, যুক্ত হওয়ার পর আরএনএ প্রাইমারের একটা 3 প্রাইম প্রান্তে ফ্রি OH মূলক রয়েছে, 3 প্রাইম প্রান্তে। এই যে ফ্রি OH মূলকটা সেটা কিনা ডিএনএ এর মধ্যে অ্যাড হচ্ছে এবং ডিএনএ যে বেসটা রয়েছে সেই বেসটাকে অন্য কি বেসের সাথে রিপ্লেস করতে হবে সেটাকে কি করছে না শনাক্তকরণ করছে এবং সেই অনুযায়ী একটা করে বেস এনে যুক্ত করছে। দেখো ইনিশিয়েশন অফ রেপ্লিকেশন তো আমরা বুঝলাম, ইনিশিয়েশন কমপ্লেক্স কি সেটা বুঝলাম। এরপরে হচ্ছে আনউইন্ডিং হচ্ছে ডিএনএ। আমি যে বললাম দেখো টোপো আইসোমারে যখনই এসে লেগে যাচ্ছে তখনই একটা এরকম ফুলে যাচ্ছে এবং গোল বাবল বা চোখের মতো সৃষ্টি করছে, এটাকে আমরা বলছি রেপ্লিকেশন বাবল। এবার এটাকে যদি আমরা এরকম মাঝখান থেকে কেটে দিই তাহলে এটা এরকম দেখতে হবে, সেটা হচ্ছে কি না ওয়াই শেপের, কিছুটা এরকম ওয়াই আকৃতির দেখতে হয়, এইটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। রেপ্লিকেশন ফর্ক জিনিসটা কিছুটা এই রকম দেখতে। দেখো এই যে ওয়াই শেপের এটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক, যার একটা টেমপ্লেটে কন্টিনিউয়াস রেপ্লিকেশন হচ্ছে আর একটা টেমপ্লেটে উল্টো দিকে রেপ্লিকেশন হচ্ছে, যেটাকে আমরা বলছি ডিসকন্টিনিউয়াস রেপ্লিকেশন। সেটা কিভাবে হচ্ছে যখন ইলংগেশন পড়াবো তখন আমি তোমাদেরকে দেখাবো যে সেটা কিভাবে হচ্ছে। এরপর আসছি চেইন ইলংগেশন। চেইনটা কিভাবে ইলংগেট হচ্ছে তার প্রথমেই হচ্ছে আরএনএ প্রাইমার ফরমেশন হচ্ছে। আরএনএ প্রাইমারটা কিভাবে ফরমেশন হচ্ছে আমি বললাম, একটা ডিএনএ প্রাইমেজ তার সাথে প্রাইমোজোম অ্যাড হচ্ছে, অ্যাড করে তৈরি করছে আরএনএ প্রাইমার। এই আরএনএ প্রাইমারটা কি করছে না ডিএনএ টেমপ্লেটের যে বেসগুলো আছে তার অনুরূপ বেস তৈরি করছে, সেই বেসগুলো ফাইনালি ডিএনএ টেমপ্লেটের সাথে জুড়তে জুড়তে যাচ্ছে। নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হচ্ছে বেস পেয়ারিং। এই যে দেখো প্রথমে আমাদের কি হয়েছিল, বেসগুলো ট্রাইফসফেটে পরিণত হয়েছিল, অ্যাডিনোসিন মোনোফসফেট থেকে ট্রাইফসফেট, গুয়ানিন মোনোফসফেট থেকে ট্রাইফসফেট, সেখানে পাইরোফসফেটেজ বলে একটা উৎসেচক আছে এবং Mg2+ এর প্রভাবে ট্রাইফসফেট গুলো পুনরায় আবার মোনোফসফেটে পরিণত হবে এবং আরএনএ প্রাইমারের সাথে আরেকটা জিনিস কি কাজে লাগে না ডিএনএ প্রাইমেজ। এই ডিএনএ প্রাইমেজ এবং ডিএনএ পলিমারেজ 3, এই ডিএনএ পলিমারেজ 3 যদি ধরো অ্যাডিনোসিন থাকে তাহলে তার সাথে যুক্ত করবে কাকে, থাইমিন মোনোফসফেটকে, তাই তো। যদি থাইমিন থাকে তার সাথে যুক্ত করবে অ্যাডিনোসিন মোনোফসফেটকে, সেরকম যদি গুয়ানিন থাকে তাহলে সাইটোসিন মোনোফসফেটকে, আর যদি সাইটোসিন থাকে তাহলে গুয়ানিন মোনোফসফেটকে। এইভাবে পরপর পরপর জুড়তে জুড়তে যাবে এবং ডিএনএ টেমপ্লেটের অনুরূপ আরেকটা চেন তৈরি হতে হতে যাবে। এই যে দুটো চেন আমি বলছি এর মধ্যে দুটো জিনিস আছে, একটাকে আমরা বলছি কি, একটাকে আমরা বলছি লিডিং স্ট্র্যান্ড আর একটাকে আমরা বলছি ল্যাগিং স্ট্র্যান্ড। লিডিং স্ট্র্যান্ডটা কি, আমি সবসময় বললাম 5 প্রাইম থেকে
3 প্রাইমের দিকে কি হবে, ডিএনএ রেপ্লিকেশনটা হবে। কি হয়, 5 প্রাইম টু ডিএনএ যে টেমপ্লেট স্ট্র্যান্ড, একটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম, আর একটা কি 3 প্রাইম টু 5 প্রাইম। তাহলে 5 প্রাইম টু 3 প্রাইমে সেখানে যখন তৈরি হচ্ছে তখন কিন্তু ডিএনএ টেমপ্লেটটা 5 প্রাইম থেকে 3 প্রাইমে সিনথেসিস হতে পারছে, কিন্তু যখন উল্টো দিকে চলে আসছে তখন কি হচ্ছে, চেনটা উল্টো কিন্তু সবসময় হবে 5 প্রাইম টু 3 প্রাইম। তো সেক্ষেত্রে কি হবে, আরএনএ প্রাইমার অনেকগুলো তৈরি হয়। আগেরটার ক্ষেত্রে লিডিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে ওটা কন্টিনিউয়াস স্ট্র্যান্ড, কিন্তু সেখানে একটাই আরএনএ প্রাইমার লাগে, সেই আরএনএ প্রাইমারটা পুরো স্ট্র্যান্ডটাকে স্টাডি করতে করতে যাবে এবং ডিএনএ পলিমারেজ 3 সবগুলোকে জুড়তে 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 যাবে। কিন্তু ল্যাগিং স্ট্র্যান্ড যেটা কি অপোজিট স্ট্র্যান্ড, সেখানে কিন্তু উল্টো আছে টেমপ্লেট স্ট্র্যান্ডটা, তো সেখানে যখন তৈরি হতে যাবে তখন অনেকগুলো জায়গায় আরএনএ প্রাইমার লাগে, একটা দুটো তিনটে চারটে এরকম অনেকগুলো জায়গায় আরএনএ প্রাইমারটা লাগে। এই যে আরএনএ প্রাইমার আমি বলছি সেটা মেনলি 5 থেকে 15টি নিউক্লিওটাইড যুক্ত হয়, কিন্তু 200 নিউক্লিওটাইড অবধিও হতে পারে, 200 নিউক্লিওটাইড অবধিও হতে পারে। এই যে টুকরো টুকরো অংশগুলো, এই টুকরো টুকরো অংশে কি হয়, আরএনএ প্রাইমার গুলো অনেকগুলো যুক্ত যুক্ত হতে হতে যাচ্ছে। এই যে আরএনএ প্রাইমার গুলো অনেকগুলো যুক্ত হচ্ছে, সেখানে এরকম টুকরো 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 এরকম করে করে তৈরি হচ্ছে। সেখানে কি হচ্ছে, ডিএনএ লাইগেজ এসে এই টুকরোগুলোকে সব জুড়ে দিচ্ছে, এই টুকরোগুলোকে এরকম ভাবে জুড়ে দিচ্ছে। এই যে ফ্র্যাগমেন্ট গুলো তৈরি হচ্ছে, এটা বিজ্ঞানী ওকাজাকি প্রথম আবিষ্কার করেন, তাই এইগুলোকে বলা হচ্ছে কি, এই ফ্র্যাগমেন্ট গুলোকে বলা হচ্ছে কি ওকাজাকি ফ্র্যাগমেন্ট। এবং এই ফ্র্যাগমেন্ট গুলো পরস্পর জুড়ে গিয়ে তারপরে ফাইনালি তৈরি করছে আরেকটা স্ট্র্যান্ড। ঠিক আছে, এই অবধি বোঝা গেল। এখানে কিন্তু একটু বড় করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে লিডিং স্ট্র্যান্ড এবং ল্যাগিং স্ট্র্যান্ড। যদি আমরা এই অংশটাকে হাফ করে দিই তাহলে এটা হচ্ছে একটা ওয়াই পোর্শন, এই ওয়াই পোর্শনে একটা হচ্ছে দেখো কন্টিনিউয়াস স্ট্র্যান্ড, আর একটা উল্টো দিকে হচ্ছে সেটা এরকম খন্ডের মতো হচ্ছে। তো এই যে খণ্ডযুক্ত স্ট্র্যান্ডটা সেটাকে বলছে ল্যাগিং স্ট্র্যান্ড, আর যেটা কন্টিনিউয়াস স্ট্র্যান্ড সেটাকে বলছে লিডিং স্ট্র্যান্ড। এই লিডিং স্ট্র্যান্ড এবং ল্যাগিং স্ট্র্যান্ডের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, লিডিং স্ট্র্যান্ড এবং ল্যাগিং স্ট্র্যান্ডের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। পার্থক্যগুলো কি কি, একটা তো অবশ্যই কন্টিনিউয়াস হবে, আর একটা হবে কি ডিসকন্টিনিউয়াস। লিডিং স্ট্র্যান্ডটা সবসময় কি কন্টিনিউয়াস, আর ল্যাগিং স্ট্র্যান্ডটা কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডকে তৈরি হবে, এটা অবিচ্ছিন্ন একটা স্ট্র্যান্ড তৈরি হবে। এর ক্ষেত্রে আরএনএ প্রাইমেজ কিন্তু একটাই আরএনএ প্রাইমেজ লাগে, কিন্তু ল্যাগিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো আলাদা আলাদা আরএনএ প্রাইমেজের প্রয়োজন। লিডিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে কিন্তু লাইগেজ, ডিএনএ লাইগেজের কোনো প্রয়োজন হয় না, কারণ ওটা একটাই স্ট্র্যান্ড, ওখানে জোড়ার কোনো গল্প নেই। কিন্তু যখন ওকাজাকি ফ্র্যাগমেন্টের স্ট্র্যান্ড অর্থাৎ ল্যাগিং স্ট্র্যান্ড, সেখানে কিন্তু ডিএনএ লাইগেজের একটা ভূমিকা রয়েছে। ডিএনএ লাইগেজটা কি করে, স্ট্র্যান্ডগুলোকে জুড়তে, টুকরোগুলোকে জুড়তে জুড়তে যায়। অভিমুখ লিডিং স্ট্র্যান্ড কিন্তু 5 প্রাইম থেকে 3 প্রাইম প্রান্তের দিকে সংশ্লেষিত হয়, ল্যাগিং স্ট্র্যান্ডও তাই তৈরি হয়, কিন্তু টেমপ্লেটের কিন্তু যে স্ট্র্যান্ডটা সেটা উল্টো ডাইরেকশনে বৃদ্ধি পায়। টেমপ্লেট স্ট্র্যান্ড তাহলে ডিএনএ কি হবে, 3 প্রাইম টু 5 প্রাইম হবে কার ক্ষেত্রে, লিডিং এর ক্ষেত্রে, কিন্তু ল্যাগিং এর ক্ষেত্রে 5 প্রাইম টু 3 প্রাইম অভিমুখে হবে। এবং সংশ্লেষের সময়কাল যেহেতু কন্টিনিউয়াস, তাই এটা অনেক তাড়াতাড়ি টেমপ্লেটের অনুরূপ আরেকটা স্ট্র্যান্ড তৈরি হয়ে যায়, কিন্তু যেহেতু অনেকগুলো টুকরো হয় তাকে আবার জুড়তে হবে, তাই অনেকটা ধীর গতিতে সংশ্লেষিত হয় ল্যাগিং স্ট্র্যান্ড। এই প্রশ্নটা কিন্তু এসে থাকে তোমাদের 2 নম্বরে, তো আসেই লিডিং স্ট্র্যান্ড এবং ল্যাগিং স্ট্র্যান্ডের কি পার্থক্য সেটা লেখো, এবং সেটা যখন আসবে তখন অবশ্যই যদি পারো তাহলে এই ইমেজটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই যে ইমেজটা, এই ইমেজটা দিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করবে। এই ওয়াই শেপের এখানে দেখিয়ে দেবে এটা লিডিং স্ট্র্যান্ড, এটা ল্যাগিং স্ট্র্যান্ড। ঠিক আছে, এরপরে আসছি কি আমরা টার্মিনেশন অফ রেপ্লিকেশন। তাহলে চেইনটা ইলংগেট হয়ে গেল, এবার রেপ্লিকেশনটা শেষ হবে কিভাবে, দেখো টোপো আইসোমার
আইসোমারেজ চলতে 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 টোপো আইসোমারেজ যখন কি করবে না আনউইন্ডিংটা একদম শেষ করে দেবে, একদম প্রান্তে নিয়ে চলে যাবে, তখন দুটো টেমপ্লেট স্ট্র্যান্ড পুরোপুরি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং নতুন একটা করে স্ট্র্যান্ড তৈরি হয়ে যাচ্ছে। তার ফলে একটা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ থেকে দুটো ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ তৈরি হয়ে যাবে, যার মধ্যে কিরকম হবে না একটা হচ্ছে যার মধ্যে একটা নতুন টেমপ্লেট স্ট্র্যান্ড আর একটা কি হবে, আর একটা হবে মাতৃকোষের অনুরূপ টেমপ্লেট স্ট্র্যান্ড, এরকম একটা ডিএনএ তৈরি হবে। তাহলে এইখানে যখন এই ব্যাপারটা পুরো শেষ হয়ে যাবে এইটাকেই আমরা বলছি কি টার্মিনেশন। এইখানে একটা জিনিস হয় দেখো, যখন টার্মিনেশন হচ্ছে তখন এই যে ডিএনএ পলিমারেজ 3 আমি কি বললাম বেসগুলোকে শনাক্তকরণ করছে, অর্থাৎ থাইমিন থাকলে অ্যাডেনিন, অ্যাডেনিন থাকলে থাইমিন, এভাবে জুড়তে জুড়তে যাচ্ছে। অনেক ক্ষেত্রে কি হয় যেহেতু আরএনএ প্রাইমার দিয়ে যুক্ত হয়, আরএনএ তে কি থাকে থাইমিনের বদলে ইউরাসিল, তো থাইমিন আর ইউরাসিলের মধ্যে কিন্তু ডিএনএ পলিমারেজ 3 কি হয় ডিএনএ টেমপ্লেটে থাইমিন আর ইউরাসিলকে শনাক্ত করতে মাঝে মাঝে ভুল করে, তার ফলে থাইমিনের বদলে অ্যাডিনোসিনের সাথে অ্যাডেনিনের সাথে ইউরাসিলকে জুড়ে দেয়, তাহলে ভুল হয়ে যাচ্ছে। তো সেই ভুলটা কারেকশন করে কে ডিএনএ পলিমারেজ 2, ডিএনএ পলিমারেজ 2 সেই ভুলটাকে কারেকশন করে এবং সেটাকে রিপেয়ার করে ইউরাসিলের বদলে আবার থাইমিন জুড়ে দেয়, তাহলে আবার স্ট্র্যান্ডটা ঠিকঠাক হয়ে গেল। এই যে ঘটনাটা ঘটে এটাকে বলা হচ্ছে কি প্রুফ রিডিং। এইটা কিন্তু তোমাদের খুব প্রশ্ন আসে, একটা শর্ট কোশ্চেন, এবং এটা খুব 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 ইম্পর্টেন্ট। ডিএনএ প্রুফ রিডিং কে করে, এটা নিটের জন্য একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে ডিএনএ প্রুফ রিডিং করে কে, তখন বলতে হবে ডিএনএ পলিমারেজ 2 কি করে টেমপ্লেটের প্রুফ রিডিং করে। আর ভুলটা হয় কার জন্য, সেটা হয় হচ্ছে ডিএনএ পলিমারেজ 3, এই 3 এর জন্য গন্ডগোলটা হয়ে থাকে। এখানে আরেকটা জিনিস, ডিএনএ রেপ্লিকেশন যখন হচ্ছে তখন ডিএনএ টেমপ্লেট সহ যে সমস্ত প্রোটিন এবং উৎসেচকগুলো কাজ করছে তাদেরকে বলা হচ্ছে রেপ্লিজোম। রেপ্লিজোম এটাও একটা শর্ট কোশ্চেন আসে, ডিএনএ টেমপ্লেট সহ সমস্ত উৎসেচক প্রোটিন সবগুলোকে একসাথে বলা হচ্ছে রেপ্লিজোম। এখানটা কিন্তু গুলিয়ে ফেলবে না, কোন জায়গাটা অনেক সময় গুলিয়ে যায় ইনিশিয়েশন কমপ্লেক্স আর রেপ্লিজোম। ইনিশিয়েশন কমপ্লেক্স কিন্তু শুধু টোপো আইসোমারেজ, হেলিকেজ এবং এসএসবি প্রোটিন, এই তিনটে নিয়ে ইনিশিয়েশন কমপ্লেক্স। কিন্তু রেপ্লিজোম কি টোটাল যে ডিএনএ রেপ্লিকেশনে যা যা উৎসেচক প্রোটিন এবং ডিএনএ টেমপ্লেট কাজে লাগছে এই পুরোটাকেই আমরা বলছি কি রেপ্লিজোম। আর অনেক সময় এটাকে বলা হয় রেপ্লিকেশন অ্যাপারেটাস, এর আরেকটা নাম কি রেপ্লিকেশন অ্যাপারেটাস। ঠিক আছে, শর্ট প্রশ্ন কিন্তু এখানেও আসে। তো এই অবধি হলো কি ডিএনএ ইলংগেশন এবং ফাইনালি একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ টার্মিনেশনের পর আমরা দেখতে পেলাম। এরপর কি পড়ে নেব যে যতগুলো আমরা উৎসেচক পড়লাম সেই উৎসেচকগুলো, এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এখান থেকে শর্ট প্রশ্ন প্রচুর আসে। তো এই পেজটা তোমরা ভালো করে খাতায় নোট করে নিতে পারো বা এটা ভালো করে মনে রাখতে পারো। দেখো প্রাইমেজ কি, প্রথমেই আসছি এন্ডোনিউক্লিয়াস। এটা কি করছে প্রতিলিপিকরণের শুরুতেই উৎসেচক দ্বিতন্ত্রী ডিএনএ নির্দিষ্ট বিন্দুকে ডিএনএ কে ছেদ করতে সাহায্য করছে, অর্থাৎ নিক অফ ইনসিশন বা যেখানে অরিজিনটা শুরু হচ্ছে সেই পয়েন্টটাকে ডিটেক্ট করছে। নেক্সট হচ্ছে হেলিকেজ। আমরা জানি এই হেলিকেজটা কি করছে হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে দিচ্ছে। টোপো আইসোমারেজ 1 2, টোপো আইসোমারেজ কি করছে রেপ্লিকেশন বাবল তৈরি করছে, টোপো আইসোমারেজ 1 এবং টোপো আইসোমারেজ 2 তৈরি করছে রেপ্লিকেশন ফর্ক। আর ডিএনএটাকে আনউইন্ডিং করতে টোপো আইসোমারেজ সাহায্য করছে। ডিএনএ প্রাইমেজটা কি করছে, ডিএনএ প্রাইমেজের একটা সবচেয়ে বড় কাজ, এটা আরএনএ প্রাইমার তৈরি করতে কাজে লাগছে। আর কি ডিএনএ প্রতিলিপিকরণের সময় ডিএনএ টেমপ্লেটের উপর প্রয়োজনীয় আরএনএ প্রাইমার সংশ্লেষে এটা সহায়তা করে। ডিএনএ পলিমারেজ 1 কি করছে লিডিং স্ট্র্যান্ড এবং ল্যাগিং স্ট্র্যান্ডের থেকে
আরএনএ প্রাইমারটাকে সরিয়ে দিচ্ছে, আরএনএ প্রাইমারকে কি করছে, অপসারিত হতে সাহায্য করছে। ডিএনএ পলিমারেজ 2, ডিএনএ পলিমারেজ 2 কাজ করছে, এটা কিন্তু সবসময় কাজে লাগছে না। ডিএনএ পলিমারেজ 2 এটা কখন কাজে লাগছে, যখন প্রুফ রিডিং দরকার হচ্ছে সেই সময় কিন্তু কাজে লাগছে ডিএনএ পলিমারেজ 2। আর ডিএনএ পলিমারেজ 3টা কি করছে, ডিএনএ পলিমারেজ 3 কি করছে, বেস পেয়ারগুলোকে চিনতে সাহায্য করছে। মানে প্রাইমার যখন জুড়বে তখন টেমপ্লেট স্ট্র্যান্ডের ডিএনএটাকে রিড করে ডিএনএ বেসটাকে তার সাথে অনুরূপ কোন বেসটা যুক্ত হবে সেটা করতে সাহায্য করছে ডিএনএ পলিমারেজ 3। প্রাইমোজোম এটাও আরএনএ প্রাইমার গঠনে সাহায্য করছে। নেক্সট হচ্ছে ডিএনএ লাইগেজ, লাইগেজটা কিন্তু লিডিং স্ট্র্যান্ডে লাগছে না, ল্যাগিং স্ট্র্যান্ডে ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলোকে, ওকাজাকি খণ্ডকগুলোকে ফসফোডাইএস্টার বন্ড দ্বারা যুক্ত করতে সাহায্য করছে। টেলোমিয়ার বা টেলোমারেজ এটা কি করছে, টেলোমিয়ার অঞ্চলে ডিএনএ সংশ্লেষকে একটা গুরুত্বপূর্ণ উৎসেচক হিসেবে কাজ করে। নেক্সট হচ্ছে এসএসবিপি বা এসএসবি প্রোটিন, এইটা কিন্তু ভীষণ প্রশ্ন আসে। এসএসবি প্রোটিন মানে ধরে নাও আসবেই এরকম একটা ব্যাপার। তো এসএসবি প্রোটিনটা কি করছে, দুটো স্ট্র্যান্ডকে কাছাকাছি আসতে দিচ্ছে না, যার ফলে কি হচ্ছে, হাইড্রোজেন বন্ডগুলো আবার তৈরি হতে পারছে না এবং ওয়াই আকৃতি বিশিষ্ট রেপ্লিকেশন ফর্কটা তৈরি হচ্ছে। গাইস এই অবধি হচ্ছে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি বললাম যে এইগুলো তোমাদের জেনে নেওয়াটা খুব জরুরি। তো আজকের আমাদের ক্লাসটা এই অবধি। আশা করি ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এখান থেকে কিন্তু প্রচুর ছোট ছোট প্রশ্ন আসে, যেই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, বেসিকগুলো ভালো করে না বুঝলে তার উত্তর দিতে তোমরা পারবে না, ছোট ছোট ভুল হয়ে যায়, উৎসেচকগুলো একটার ঘাড়ে আরেকটা কাজ চেপে যায়। তো সেগুলো খুব ভালো করে মাথায় রেখো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমাদের কিছু জানার থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা এখনো সাবস্ক্রিপশন করোনি বা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো এবং সাবস্ক্রিপশনের পর বেল আইকনটা প্রেস করে দিও। চলো আজকের মতো এই, নেক্সট ক্লাসে আমরা দেখাবো ট্রান্সক্রিপশন, কি করে ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে। আজকের মতো বাই।